চলুন ঘুরে আসি মুর্শিদাবাদ। ইতিহাসকে আরও ভালোভাবে কাছ থেকে জানতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মুর্শিদাবাদে। এটা হাজারদুয়ারি, এটা ইমামবাড়া। এটা যখন আপনাকে হাত ধরতে না হবে তখন এটা সামনাসামনি দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার ইমামবাড়া বছরে 10 দিন খোলা থাকে। মহরমের টাইমে, মহরম শেষ হয়ে গেলে সেন্ট্রাল থেকে এসে সিল করে দেয়। এখন খোলা নেই? না, এখন এটা আপনার খোলা থাকবে না, হাজারদুয়ারি খোলা। এটা হচ্ছে আপনার কাঠগোলা বাগান। এখানে মার্বেলের মূর্তি, জৈন মন্দির, কাঠগোলা প্রাসাদ, 260 বিঘা এরিয়ার উপরে। এটা হচ্ছে আপনার জগৎ সেটের বাড়ি। এটা হচ্ছে মুসপুর রাজবাড়ি, রাজা দেবী সিংহের বাড়ি। আগে ডাকাত ছিলেন, পরে রাজা। এটা হচ্ছে আখড়া। এখানে 22 মিনের সোনা চাঁদির উপর দেখতে পাবেন। 80 টাকা দামের 4 চাকা দেখতে পাবেন, হাত দেখতে পাবেন। এটা হচ্ছে মির্জাফরের গেট। মির্জাফরকে এখানে নিয়ে এসে গভীর রাত্রে হত্যা করা হয়েছিল। তারপরে এখানে একসঙ্গে মির্জাফরের বংশ ও তার পরিবারকে কবর দেওয়া হয়। এটা হচ্ছে আজিমুন্নিসা বেগমের চিয়ান্ত সমাধি, যাকে বলা যায় এক কথায় কলিজা খান। একটা করে বাচ্চার দিকে কলিজা খেতে যখন তার অসুখ সারল না, তাকে চিয়ান্ত সমাধি দেওয়া হয়। এই হচ্ছে 7খানা স্পট। 8 নম্বরে যখন আপনাকে না হবে তখন নসিপুর যাওয়ার পথে মহিমাপুর ফাঁড়ির বিপরীত দিকে মুর্শিদ কুলি খাঁর কন্যা ও সুজা খাঁর স্ত্রী আজিমুন্নিসার সমাধি অবস্থিত। শোনা যায় একবার তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়ায় হেকিম সাহেবের নির্দেশে প্রতিদিন একটি মানব শিশুর লিভার দিয়ে ওষুধ তৈরি করে দেওয়া হতো, এবং যেটি ছিল অত্যন্ত গোপনভাবে। এবং পরে বেগম সাহেবা সুস্থ হওয়ার পর মানবদেহের কলিজায় তিনি আসক্ত হয়ে পড়েন। এতে নবাব মুর্শিদ কুলি খাঁর নির্দেশে বেগমকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়। কিন্তু বিভিন্ন ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় যে আজিমুন্নিসা বেগম 1730 খ্রিস্টাব্দে মৃত্যু পতিত হন এবং তার পিতার মৃত্যুর 5 বছর পর। কিন্তু এখানে বলা হয়েছিল যে তার পিতা তাকে কবর দিয়েছে, যেটি এখানে মিথ্যা প্রমাণিত হলো। মুর্শিদ কুলি খাঁর কন্যা চিকিৎসা শাস্ত্রে শিশু হত্যার বিষয়ে জানতে পারেন এবং নিজ কন্যাকে প্রতিগৃহে উড়িষ্যায় পাঠাবার নির্দেশ দেন। পরে সুজা খাঁ নবাবী পদে অভিষিক্ত হলে আজিমুন্নিসা বেগম মুর্শিদাবাদে ফিরে আসেন এবং তিনি এই মসজিদটি নির্মাণ করেন। আপনারা মসজিদটি ঘুরে দেখুন। এখানে যে স্থান দিয়ে সকলে হেঁটে চলেছে তার নিচেই রয়েছে আজিমুন্নিসা বেগমের সমাধিস্থান। এটি আজিমুন্নিসা বেগমের সমাধির ওপরের স্থানগুলি যেগুলো জীর্ণ অবস্থায়, জরাজীর্ণ অবস্থায় হয়ে রয়েছে, এবং এই স্থানটিতে এই যে ভেতরে যে সমাধিটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় আজিমুন্নিসা বেগমের সমাধি স্থান। এখান থেকে বাইরে বেরিয়ে এসে তারপর বাহির পথ। এরপর আমরা দেখব যেখানে মির্জাফর ও তার বংশধরের যেখানে সমাধি দেওয়া হয়েছিল সেই স্থান। সেই স্থান যেখানে মির্জাফর এবং তার বংশধরদের এক গভীর রাতে হত্যা করে এখানে সমাধি দেওয়া হয়েছিল। এখানে যে শুধুমাত্র আপনি মির্জাফর ও তার বংশধরদের সমাধি দেখতে পারবেন তা নয়, আপনি এখানে মুর্শিদাবাদের যে দ্বিতীয় নবাব ওয়াসেফ আলী মির্জা, তার সমাধিও এখানে দেখা যায়। নবাব হাসান আলীর মৃত্যুর পর তার পুত্র সৈয়দ ওয়াসিফ আলী মির্জা নবাব হন এবং তার প্রকৃত খেতাব ছিল হিজ হাইনেস স্যার সৈয়দ ওয়াসিফ আলী মির্জা। তার আমলে মাননীয় লর্ড কার্জন, ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া মুর্শিদাবাদের কেল্লায় আগমন করেন এবং তিনি নিজ নামে ওয়াসিফ মঞ্জিল প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এই স্থানটিতে আসলে আপনারা একটু সাবধানে থাকবেন। এখানে প্রচুর বাদর রয়েছে, দেখতে পাচ্ছেন বাদর ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। আমি তো বুঝতেই পারিনি, হঠাৎ করে দেখছি প্রচণ্ড শব্দ হচ্ছে, গাছের ডালে তাকিয়ে দেখছি কত বাদর। এই যে লাল যে সমাধি ক্ষেত্রটা রয়েছে এটা ওয়াসিফ আলী মির্জার, এখানে সেকেন্ড নবাব বাহাদুর অফ মুর্শিদাবাদ এখানে লেখাই আছে।
আপনারা এখানে দেখে নিতে পারেন স্যার সৈয়দ ওয়াসিফ আলী। খুব সুন্দর সমাধিক্ষেত্রটি, এবং একমাত্র এটি অন্য কালারের, রেড কালার, বাদবাকি সব হোয়াইট। গাছে দেখতে পাচ্ছেন বাদর বসে আছে সারিবদ্ধভাবে, কি সুন্দর। এরপর যে স্থানগুলো আমরা দর্শন করলাম, তার সেখানে দেখছি যে এখানে একটি প্রবেশদ্বার মতো আমার মনে হলো। নসিপুর রাজবাড়ির দক্ষিণ পশ্চিম দিকে 40-50 মিটার গেলেই নসিপুর বড় আখড়া পাওয়া যাবে। এখানে রামানুজ সম্প্রদায়ভুক্ত সাধুসন্তগণ অবস্থান করেন। মুর্শিদাবাদ শহর নবাবী আমলে চরম উৎকর্ষ লাভ করে। তখন ওই সম্প্রদায়ের সাধুসন্তগণ তাদের বসবাসের জন্য, আহার ও পূজা পাঠ সুচারুরূপে সম্পাদিত হওয়ার জন্য এখানে বহু ধন সম্পত্তি তারা দান করে গেছেন, এবং ওই সমস্ত জমি জায়গার খাজনা ও উৎপাদিত ফসল হতে সাধুসন্তদের সেবা পুজো, আহার এবং দান ধর্ম পালন হতো। এই আখড়ার নিয়মাবলী কীরকম? এই আখড়ার নিয়মাবলী হচ্ছে, যিনি চিরকুমার থেকে উক্ত আখড়ার সেবা পুজো সুষ্ঠুভাবে পরিচালনা করবেন তাকে সেবায়িত বা মহান্ত রূপে নির্বাচিত করা হবে। এখানে দেব বিগ্রহগণের নিত্য সেবা পুজো ও শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে বিরাট মেলা হয়, এবং সেই মেলা চলে কম বেশি 5 দিন ধরে, এবং অনেক দূর দূরান্ত থেকে বহু যাত্রীর সমাবেশ হয় এখানে। তীর্থকালে অনেক সাধুসন্ত এখানে আসেন, আশ্রয় লাভ করেন, এবং তারা ভোজন এবং দান পেয়ে থাকেন। এবং এখানে আসলে আপনারা বহু পুরনো দুর্লভ জিনিসপত্র নিজে চোখে দেখতে পারবেন। এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে এই আখড়ার ভেতর একটি মিউজিয়াম আছে, এবং সেই মিউজিয়ামের ভেতর যে জিনিসপত্রগুলি এখানে রয়েছে এবং হাজারদুয়ারি প্যালেসের মিউজিয়ামের মধ্যে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আপনি অনেকটা মিল পাবেন। এই প্রত্যেকটি জায়গা যেগুলো আপনারা দর্শন করছেন, এবং সেই জায়গাগুলি ভিজিট করতে গেলে আপনাদের কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 25 টাকা করে কিন্তু এন্ট্রি ফি দিতে হবে। এই আখড়ার একদম উপরের দিকে দেখবেন পলাশির যুদ্ধটি খুব সুন্দরভাবে এখানে অঙ্কন করা আছে। ইতিহাস প্রসিদ্ধ কুখ্যাত দেবী সিংহ এই রাজবাড়ি তৈরি করেন। দেবী সিংহের আদিবাড়ি ছিল কোথায়? পানিপথে। মুর্শিদাবাদ যখন চরম উন্নতির শিখরে পৌঁছায়, দেবী সিংহ তখন সুদূর পানিপথ হতে ব্যবসা করার উদ্দেশ্যে মুর্শিদাবাদে আসেন। পরে তিনি দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি নেন, এবং পরে ইংরেজি কোম্পানির অধীনে রেভিনিউ কালেক্টর পদে ভূষিত হন।
যখন ৭৬-এর মন্বন্তর চলছিল তখন রাজস্ব আদায়ের জন্য তিনি প্রজাদের ওপর প্রচুর অত্যাচার উৎপীড়ন করেছেন, যার তুলনা হয় না, এবং যার ফলস্বরূপ তার 2 পত্নী থাকা সত্ত্বেও তার বংশরক্ষা হয়নি। বাধ্য হয়ে তিনি তার ভাইয়ের পুত্র বলবন্ত সিংহকে দত্তক নেন। তিনি বিভিন্ন উপায়ে প্রচুর ধনসম্পত্তির অধিকারী হন ও বসতবাড়ির জন্য হাজারদুয়ারির অনুরূপ প্রাসাদ তৈরি করেন। সেই প্রাসাদ এখন বর্তমানে জরাজীর্ণ ভগ্নদশা প্রাপ্ত হয়েছে, এবং এই প্রাসাদের যিনি নির্মাতা দেবী সিংহ, তিনি 1805 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। নসিপুর প্রধানত ঝুলন যাত্রার জন্যই বিখ্যাত, এবং ওই উপলক্ষে এখানে জাঁকজমকপূর্ণভাবে মেলা বসত, এবং বিভিন্ন ইতিহাস পুরাণ ঘেটে যেটুকু জানা যায় যে পুতুল নাচ এখানে দেখানো হতো। দশাবতার এবং মহাবীরের মূর্তি এখনও এই মন্দিরে রয়েছে। নসিপুর রাজবাড়ি হতে জিয়াগঞ্জের দিকে কিছু দূর গেলে পূর্ব দিকে আপনারা জগৎ শেঠের বাড়ি দেখতে পাবেন, এবং তার পশ্চিম দিকে জগৎ শেঠের বাড়ির কিছু ধ্বংসাবশেষও দেখতে পাওয়া যাবে। মুর্শিদ কুলি খাঁ দিল্লির বাদশাহ থেকে রাজধানী এখানে স্থানান্তরিত করেছিলেন, এবং তখন থেকে হীরানন্দের পুত্র মানিকচাঁদ হতে এখানে জগৎ শেঠের উৎপত্তি। মানিকচাঁদ মহিমাপুরের বাসভবনের সামনেই ভাগীরথীর পশ্চিম তীরে টাকশাল স্থাপন করেন। সেই টাকশালের ধ্বংসাবশেষ এখনও দেখতে পাওয়া যায়। ব্রিটিশ গভর্নমেন্টের থেকে উপাধিপ্রাপ্ত ইন্দ্রচাঁদ মুর্শিদাবাদের শেঠ জগৎ শেঠ, এবং এটি আপনি যেটা দেখছেন এটি জগৎ শেঠের বাড়ির অন্দরমহল। নসিপুর রাজবাড়ি থেকে উত্তর পূর্ব দিকে 1 কিলোমিটার গেলেই একটি সুন্দর প্যালেস দেখা যায়, যেই প্যালেসে অনেক বড় বাগান রয়েছে এবং পরেশনাথের মন্দির দৃষ্ট হয়। এটাই কাঠগোলা বাগান নামে খ্যাত। বিঘার পর বিঘা জুড়ে রয়েছে এই কাঠগোলা বাগানটি, মানে আপনি হেঁটে শেষ করতে পারবেন না, বহুত বড় এই বাগান, এবং ভেতরে একটি চিড়িয়াখানাও রয়েছে। বলা হতো বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী যে মুর্শিদাবাদ তৎকালীন যুগে ছিল, সেই সময়ে এই চিড়িয়াখানাটি ছিল সবথেকে বড়, এবং আপনাদেরও দেখাবো একটু বাদে সেই চিড়িয়াখানাটি। দেখে আমারও মনে হয়েছে যে সত্যি কলকাতার চিড়িয়াখানায় আমি গেছি, দেখেছি, কিন্তু এই চিড়িয়াখানাটা দেখেও আমার যথেষ্ট ভালো লেগেছে। এই সেই চিড়িয়াখানা যেখানে আপনি দেশ বিদেশের নানা রকমের পাখি এবং জীবজন্তু, আপনারা মাছ দেখতে পারবেন।
জিয়াগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা শ্রীপদ সিং এর পূর্বপুরুষ লক্ষ্মীপদ সিং এই কাঠগোলা বাগানটি নির্মাণ করেন এবং এই বাগানের মধ্যে বহু মূল্যবান আসবাবপত্র এবং মূর্তি দেখতে পাওয়া যায়। এই হাঁসগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? ময়না ছল্লাত ছল্লাত চলে রে, কি তাই তো? পুকুর তটে এই যে হাঁসগুলির অপরূপ মনোরম দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। বাগানের ভেতরেই বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। বর্তমান মুর্শিদাবাদ শহরে উত্তর পূর্ব দিকে মুর্শিদ কুলি খাঁর সমাধি কাটরা মসজিদ অবস্থিত। মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে জেলখানার নিকটে এসে উত্তর দিকে কিছুটা গেলেই রেল লাইনের পূর্ব দিকে কাটরা মসজিদ দেখতে পাওয়া যাবে। ঐতিহাসিকগণের লিখিত অনুযায়ী থেকে যে আমরা জানতে পারি যে মুর্শিদ কুলি খাঁ যখন তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন, তিনি মন্দির সংলগ্ন নিজের একটি সমাধি ভবন নির্মাণের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং এই মসজিদ নির্মাণের কাজ তিনি সম্পূর্ণভাবে তার বিশ্বস্ত অনুচর ফরাজ খাঁর ওপর অর্পণ করেন। এবং ফরাজ খাঁ ছিলেন খুব হিন্দু বিদ্বেষী লোক, তিনি হিন্দুদের একদম সহ্য করতে পারতেন না। তিনি হিন্দুদের দেব মন্দির ভেঙে সেই সকল মন্দির মাল মশলা দ্বারা 2 বছরের মধ্যে 1723 থেকে 1724 খ্রিস্টাব্দের মধ্যে এই মসজিদের নির্মাণ কাজ সমাধান করেন এবং এর অল্পকালের মধ্যে 1725 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হয়। তিনি বুঝতে পেরেছিলেন যে ভুল হয়েছে এবং নিজের দুষ্কর্মের জন্য শেষ দিকে তিনি নিজে খুব অনুতপ্ত ছিলেন। সাধুজনের পদধূলি তার পাপ দূর করবে এই ভেবে তিনি যে মন্দিরের যে সিঁড়িগুলি আছে তার নিচে একটি প্রকোষ্ঠ নির্মাণ করেছিলেন এবং তার মৃত্যুর পর তার ইচ্ছানুসারে ওই প্রকোষ্ঠে তাকে সমাধিস্থ করা হয়েছিল। মসজিদের 2 প্রান্তে 70 ফুট উচ্চতা বিশিষ্ট গম্বুজ আজও রয়েছে এবং তার অবস্থাও খুবই খারাপ। এই গম্বুজের ওপরে উঠলে মুর্শিদাবাদ শহরের অনেক অংশই দেখতে পাওয়া যায়। মসজিদের ভেতরের চারিদিকে অনেক ছোট ছোট প্রকোষ্ঠ খুবই খারাপ অবস্থায় আজও রয়েছে এবং সেই সময় কোরআন পাঠ করতেন যারা, তাদের জন্য এই প্রকোষ্ঠগুলি নির্মাণ হয়েছিল। এর ভেতরে বসে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে কোরআন পাঠ করত এবং ভিতরে প্রায় একসঙ্গে 2000 লোকের নামাজ পড়ার ব্যবস্থা ছিল। এই মসজিদে কোনো কড়িবর্গা নেই। নবাবের ইচ্ছানুসারে এখানে একটি বাজার স্থাপন করা হয়েছিল। কাটরা শব্দের অর্থ হলো গঞ্জ বা বাজার, এই কারণে এটি কাটরা মসজিদ নামে পরিচিত। মসজিদে কোষ্ঠী পাথরের নির্মিত একখণ্ড ফলকে এরূপ লিখিত আছে যে আরবের মোহাম্মদ উভয় জগতের গৌরব। যে ব্যক্তি তার দ্বারের ধুলি লয় তার মাথায় ধূলিবৃষ্টি হোক। আজও এই ভগ্নপ্রায় মসজিদ অতীতের গৌরব বহন করে চলছে। বর্তমানে এই মসজিদটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত। কাটরা মসজিদের কাছে দক্ষিণ পূর্ব দিকে একটি বড় তোপ রয়েছে।
নবাব মুর্শিদ কুলি খাঁ ও তার পরবর্তী অন্যান্য নবাবগণ এখানে তাদের অস্ত্রাগার বা তোপখানা স্থাপন করেন। এখানে জাহান কোষা বা বিশ্বধ্বংসী কামানটি আপনারা দেখতে পারবেন। শোনা যায় মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন এবং সেই সময়ে তিনি কামানটি এখানে নিয়ে আসেন। ঢাকার বিখ্যাত জনার্দন কর্মকার এটি নির্মাণ করেছিলেন। এটি দৈর্ঘ্যে প্রায় 5.5 মিটার এবং প্রস্থে প্রায় 1.7 মিটার এবং ওজন আনুমানিক 7,900 কেজি। মোগল সম্রাট শাহজাহানের সময় 1047 হিজরিতে ইহা নির্মিত হয়। ইহা দাগিবার জন্য 17 কেজি বারুদ তখনকার দিনে ব্যবহার হতো এবং এরূপ প্রচলন আছে যে এই জাহানকোষা তোপটি কোনো কারণে ক্রুদ্ধ হয়ে নদীপটে চলে যাওয়ার সময় একটি অশ্বত্থ বৃক্ষ এই জাহানকোষাটিকে ধরে রাখে এবং সেই অবস্থায় এটি অনেককাল সেখানে ছিল। সম্প্রতি সরকার বাহাদুর সেই জায়গা থেকে তাকে উদ্ধার করেন এবং একটি উঁচু বেদির ওপর এটিকে স্থাপন করেছেন। এরপর আপনারা দেখতে পারবেন মুর্শিদাবাদের শ্রেষ্ঠ আকর্ষণ হাজারদুয়ারি প্যালেস। 1829 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ ও বহু স্বনামধন্য ব্যক্তিগণের উপস্থিতিতে নবাব নাজিম হুমায়ুন জা এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং সেই সময় খরচ পড়েছিল প্রায় 18 লক্ষ টাকা। আপনারা হাজারদুয়ারি প্যালেসটি দেখতে পাচ্ছেন এবং এর পাশে যেটি রয়েছে সেটি হলো ইমামবাড়া। নবাব সিরাজউদ্দৌলা যে কাঠের ইমামবাড়াটি প্রস্তুত করেছিলেন সেটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। তারপর নবাব নাজিম মনসুর আলী খাঁ ফেরাদুন জা 1847 খ্রিস্টাব্দে প্রায় 7 লক্ষ টাকা ব্যয় করে ইমামবাড়াটি প্রতিষ্ঠা করেছিলেন। মুর্শিদাবাদ সম্পর্কে এই সকল তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আশা করি ভালো লাগলো। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ।